আমি রাখি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। এর আগের ভিডিওতে আমি ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর 6-4 পর্যন্ত পড়িয়েছিলাম। এই ভিডিওতে আমি 6-5 নাম্বার থেকে পড়াবো। তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর উপরের কার্ডে প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, এবং যেটা আমি ভিডিওতে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। তাহলে আজকে শুরু করছি 6-5 নাম্বার অঙ্ক থেকে। চলো শুরু করি। তাহলে 6-5 নাম্বার অঙ্কটা কি দিয়েছে? একই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে এই অঙ্কটা থেকে, প্রশ্নটা কি? স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে আবার ওই 21 কিলোমিটার দূরত্বেই ফেরত আসতে 10 ঘন্টা সময় লাগে। আমাকে এখান থেকেই দ্বিঘাত সমীকরণটা গঠন করতে বলেছে। আচ্ছা বেশ, আগে আমি এখানে তোমার বুঝিয়ে নিই। ধরো এটা হচ্ছে নদীর স্রোত, ঠিক আছে? এটা হচ্ছে নদীর স্রোত। এবার রতন মাঝি যখন নদীর স্রোতের মধ্যে দিয়ে একুল থেকে একুল মানে অকুল ধরো 21 কিলোমিটার যাচ্ছে, ও তো নিশ্চয়ই নৌকা করেই যাবে। ধরো এখানে একটা নৌকা আছে যার মধ্যে রতন মাঝি আছে। ধরো এটা একটা নৌকা, যেটা আমি আঁকলাম, ঠিক আছে? ধরো এটা একটা নৌকা, ঠিক আছে? এর মধ্যে রতন মাঝি আছে। এবার এই নদীর স্রোতের গতির অভিমুখ কোথায়? এই দিক, অর্থাৎ স্রোতটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ঠিক আছে? আর ধরো যে রতন মাঝি যাবে হচ্ছে এই দিকেই 21 কিলোমিটার। ধরো এইখানে যাবে, হ্যাঁ, ধরো এটা হচ্ছে 21 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে এখন স্রোতের গতির অভিমুখ কোথায়? এই দিকে। আমি আরও দিকে দেখিয়ে দিয়েছি, তার মানে কি স্রোতটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে। স্রোতের বেগ কত? 2 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে 2 কিমি পার ঘন্টা হচ্ছে স্রোতের বেগ। স্রোতটা কোন দিকে যাচ্ছে? এইখান থেকে এই থেকে, মানে 2 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টা লিখেছি, ঠিক আছে? মানে স্রোতটা হচ্ছে এই দিক থেকে এই দিকে যাচ্ছে। এখন বলছে যে রতন মাঝিও স্রোতের অনুকূলে যাচ্ছে। স্রোতের অনুকূলে যাচ্ছে মানে স্রোতটা যেই দিক থেকে যেই দিকে যাচ্ছে, মানে ও যদি স্রোত এখন এইখান থেকে এই দিকে যাচ্ছে, তাহলে নৌকার অভিমুখ হবে কি? এই দিকে। মানে এখন স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও সেই দিকেই যাবে, বা রতন মাঝিও সেই দিকেই যাবে, ঠিক আছে? এখন আমরা ধরছি যে এখানে এটা তো হচ্ছে স্রোত, ঠিক আছে? এখন আমি ধরছি যে এখানে নৌকার বেগ হচ্ছে স্থির জলে 1 কিলোমিটার প্রতি ঘন্টায় পার ঘন্টা। স্থির জলে কেন বললাম? ধরো যে জলটা স্থির আছে, মানে জলটার কোনো স্রোত নেই। স্রোত থাকলেই কি, যদি স্রোতের অনুকূলে যায় তখন কি স্রোতটা নৌকাটাকে যেতে সাহায্য করে, আর যদি স্রোতের প্রতিকূলে আসে তার মানে কি, তখন স্রোতটা নৌকাটাকে বাধা দেয়। তাই ধরলাম যে জলটার মধ্যে কোনো স্রোতই নেই। এমনি নর্মাল নৌকার নিজস্ব বেগ হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টায়, ঠিক আছে? তাহলে এখন যদি নৌকাটা স্রোতের অনুকূলে যায়, বা এখন যদি রতন মাঝি স্রোতের অনুকূলে যায় 21 কিলোমিটার, মানে এখন যেহেতু স্রোত এই দিকে যাচ্ছে, নৌকাও এই দিকে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে যাওয়া মানেটা কি? স্রোত নৌকাকে যেতে আরও সাহায্য করছে। নৌকার যে বেগ তো আছেই, সঙ্গে স্রোত তার নিজেরও পুরো বেগ দিয়ে নৌকাকে আরও তাড়াতাড়ি যেতে সাহায্য করছে। তার মানে কি, নৌকার বেগ বেড়ে যাচ্ছে। নৌকার তো আগে থেকে বেগ ছিল 1 কিলোমিটার, সঙ্গে স্রোত, যেহেতু নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে, তাই নদীর স্রোত কী করছে? নৌকাটাকে নিজের সব পুরো বেগটা দিয়ে নৌকার বেগ আরও বাড়িয়ে দিচ্ছে, যাতে ও আরও তাড়াতাড়ি যেতে পারে নদী পার হয়ে। তাহলে যদি স্রোতের অনুকূলে যায়, তাহলে নৌকার আগে বেগ ছিল হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে? স্রোতের অনুকূলে গেলে স্রোত ওকে আরও তাড়াতাড়ি যেতে সাহায্য করছে, এবং ওর বেগটাকে আরও তাড়াতাড়ি করে বাড়িয়ে দিচ্ছে। কত বাড়াচ্ছে? স্রোত নিজের যা বেগ 2 কিলোমিটার পার ঘন্টা, সেইটা আরও নৌকার বেগের সঙ্গে যোগ করে দিচ্ছে। তার মানে এখন নৌকার বেগ বেড়ে কত হয়ে গেল? x+2 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল। মানে স্রোতের অনুকূলে গেলে এখন নৌকাটি প্রতি ঘন্টা কত যাবে? x+2 কিলোমিটার যাবে। বুঝতে পারলে? এটা হচ্ছে স্রোতের অনুকূলে যাওয়া। আর যদি নৌকাটি স্রোতের প্রতিকূলে আসে, তখন মানেটা কি? তখন মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকার ঠিক তার উল্টো দিকে আসবে। এটা আমি পরে বোঝাচ্ছি, আগে তোমরা অনুকূলটা বুঝে গেছে।
এটাই আমি এখানে একটু সলভ করে নিই। তাহলে এইভাবে ও তার মানে যখন রতন মাঝি নৌকায় চেপে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যাবে, তার মানে তখন যদি নৌকার বেগ x কিলোমিটার/ঘন্টা হয় আর স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা হয়, তার মানে স্রোত ওর নিজের বেগটাকেও নৌকাকে দিয়ে দিচ্ছে যাতে সে তাড়াতাড়ি করে যেতে পারে। তখন নৌকার বেগ বেড়ে কত হয়ে যাবে, x+2 কিলোমিটার/ঘন্টা যখন স্রোতের অনুকূলে যাবে। তাহলে তখন 21 কিলোমিটার যেতে কত টাইম লাগবে ওটা আমি আগে বার করে নিই। তাহলে আগে আমি এখানে লিখি যে ধরি স্থির জলে এখানে স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার/ঘন্টায়। ধরি স্থির জলে নৌকার বেগ হচ্ছে সমান সমান x কিলোমিটার/ঘন্টা বা পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এখন নৌকাটি কোথায় যাচ্ছে, স্রোতের অনুকূলে। রতন মাঝি যাচ্ছে হচ্ছে স্রোতের অনুকূলে। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে গেলে নৌকার বেগ কত হয়ে যাবে, x+2 কিলোমিটার/ঘন্টা। কারণ স্রোত ওকে আরও তাড়াতাড়ি যেতে সাহায্য করছে, স্রোত ও সম্পূর্ণ নিজের বেগটা নৌকাকে দিয়ে দিচ্ছে যাতে ও তাড়াতাড়ি করে এগিয়ে যেতে পারে। তাহলে স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা, নৌকার বেগ x কিলোমিটার, দুটো একসঙ্গে যোগ হয়ে যাচ্ছে এটা। তাহলে এখনও স্রোতের অনুকূলে কতটা রাস্তা যাবে, 21 কিলোমিটার যাবে। সুতরাং স্রোতের অনুকূলে x+2 কিমি যায় নৌকাটি কত, 1 ঘন্টায়। তাহলে এখন আমি পার করবো যে স্রোতের অনুকূলেই 21 কিমি যেতে কতক্ষণ সময় লাগছে। তাহলে স্রোতের অনুকূলে x+2 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়, 1/x+2 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলেই 21 কিলোমিটার যাবে কত ঘন্টায়, 21 × 1/x+2 ঘন্টা, মানে হচ্ছে 21/x+2 ঘন্টা। এটা হচ্ছে স্রোতের অনুকূলে। এখন তো কী বলেছে, মাঝি ধরলাম আমি রতন মাঝি 21 কিলোমিটার স্রোতের অনুকূলে পৌঁছে গেছে, বেশ এখানে চলে এসছে। এবারও ওই দূরত্ব আবার ফেরত আসছে। তাহলে এখন যে ফেরত আসছে নৌকা করে, তখন তো আর স্রোতের অনুকূলে যাচ্ছে না, মানে তখন যদি স্রোত এই দিকে যায়, ওর তখন নৌকার অভিমুখটা কেমন হয়ে যাবে, তখন নৌকাটা আসবে হচ্ছে এই দিকে, মানে ও এতটা চলে এসছে, এতটা এসে ও আবার এইখানে ফেরত আসবে, আরও 21 কিলোমিটার ফেরত আসবে, তবে গিয়ে ওর মোট 10 ঘন্টা সময় লাগছে। তাহলে এখন স্রোতের প্রতিকূলে, আমরা এটাকে বলি স্রোতের প্রতিকূলে, তখন নৌকার বেগ কী হবে, এইরকম। আর তখন স্রোতের গতি কেমন হয়ে যাচ্ছে, এইরকম, মানে এরা একে অপর দেখো পুরো উল্টো, স্রোত যাচ্ছে এইদিকে, নৌকা আসছে এইদিকে। তার মানে স্রোতের প্রতিকূলে কিন্তু স্রোত আর ওকে সাহায্য করবে না, স্রোতের প্রতিকূলে স্রোত নৌকাটাকে এবার বাধা দেবে, স্রোত নৌকাকে এগোতে আটকাবে। কতটা আটকাবে, সাহায্য করার সময় যেমন ও পুরো গতিবেগটা দিয়ে সাহায্য করেছিল, তেমনি বাধা দেওয়ার সময় স্রোত পুরো নিজের গতিবেগটা দিয়ে বাধা দেবে এবং নৌকার গতিবেগকে কমানোর চেষ্টা করবে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা কী হয়ে যাবে, নৌকার তো নিজস্ব বেগ আছে x কিলোমিটার/ঘন্টা, কিন্তু স্রোত তোকে আটকাচ্ছে, আরও কত আটকাচ্ছে, 2 কিলোমিটার/ঘন্টায় আটকাচ্ছে। তার মানে নৌকার বেগটাকে কমাচ্ছে কত, 2 কিলোমিটার/ঘন্টা হিসাবে কমাচ্ছে। তার মানে তখন স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কমে কী হয়ে যাবে, x-2 কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে, মানে যখন ও ফেরত আসছে রতন মাঝি। তাহলে এখানে লিখি যে এইবার স্রোতের প্রতিকূলে, মানে যখন ও ফেরত আসছে আর কি, 21 কিলোমিটার পৌঁছে যাওয়ার পর যখন আবার ফেরত আসছে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে x-2 কিলোমিটার/ঘন্টায়। কারণ x তো হচ্ছে নৌকার নিজের বেগ, প্রতিকূলে হলে স্রোত ওকে পুরো নিজের বেগ দিয়ে আটকানোর চেষ্টা করছে, ওর বেগটা কমানোর চেষ্টা করছে, তাই ওর বেগটা কমে কত হয়ে যাবে, নৌকার বেগটা কমে x-2 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখন স্রোতের প্রতিকূলেই ওর 21 কিলোমিটার আসতে কত সময় লাগে, ওটা আমি বার করি। তাহলে স্রোতের প্রতিকূলেই x-2 কিমি আসতে ওর সময় লাগে হচ্ছে 1 ঘন্টা, তাই তো, আসতে সময় লাগে 1 ঘন্টা।
তাহলে ঠিক আগেরটার মতো স্রোতের প্রতিকূলেই এখানে আমরা 1 কিলোমিটার বার করলাম না, তোমরা তখন নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে এখন স্রোতের প্রতিকূলেই 21 কিলোমিটার আসতে কত সময় লাগবে, ঠিক আগের ওপর যেভাবে করলাম ওভাবেই 21/x-2 2 ঘন্টা, 21/x-2 ঘন্টা। তাহলে এইটা হচ্ছে স্রোতের অনুকূলের সময় 21/x+2 ঘন্টা, আর এটা হচ্ছে স্রোতের প্রতিকূলের সময় 21/x-2 ঘন্টা। তাহলে এখন ও স্রোতের অনুকূলে গিয়ে আবার ফেরত আসতে মানে দুটো সময় মিলিয়ে ওর 10 ঘন্টা সময় লাগছে। তাহলে আমি বলতে পারি এইটা যোগ এইটা মানে স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল যোগ করলে টোটাল হচ্ছে 10 ঘন্টা। এটা আমি পরের পেজে করি। তাহলে প্রশ্ন মতে স্রোতের অনুকূলে কি ছিল 21/x+2 যোগ এটা হচ্ছে যাওয়ার সময় আর এটা হচ্ছে ফেরত আসার সময় প্রতিকূলে 21/x-2, দুটো মিলিয়ে মোট সময় কত লাগছে 10 ঘন্টা। এবং এখান থেকে 21টাকে কমন নিয়ে নিই, 21 ইন্টু ভেতরে কি পড়ে থাকবে তাহলে 1/, আচ্ছা x+2 প্লাস 1/x-2 ইকুয়ালস টু হচ্ছে 10। এবার আমি 21টাকে এইদিকে পাঠিয়ে দিই। তাহলে 21টা এইদিকে পাঠালে কি হবে 10/21 হয়ে যাবে, এদিকে 21টা গুণ হয়েছিল এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে। এবার আমি যদি এই ভেতরটা লসাগু করি, নিচে হর কি হবে লসাগুটার x+2 গুণ x-2, ওপরে হচ্ছে x-2 প্লাস x+2, আচ্ছা 2 কাটছে, এখান দিয়ে কী থাকছে এখান দিয়ে ওপরে থাকছে হচ্ছে 2x। আচ্ছা এবার তলারটা দেখো a+b ইন্টু a-b ফর্মুলা না, a+b ইন্টু a-b করলে আমরা কি পাই, a+b ইন্টু a-b করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাই। তাহলে এখানে কি হবে x স্কোয়ার মাইনাস 4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু 10/21। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করি, এর সঙ্গে এটা গুণ এর সঙ্গে এটা গুণ, বেশ এখানে করি, হ্যাঁ কোনাকুনি গুণ করি। তাহলে এখানে কি হচ্ছে 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 21 ইন্টু 2x, বা এখান দিয়ে কি আসছে 10x স্কোয়ার, ঠিক আছে এখান থেকে আসছে 10x স্কোয়ার মাইনাস 40 ইকুয়ালস টু এটা হচ্ছে 42x। এবার এই সবগুলোকে আমি এই দিকে নিয়ে আসি, বা এখান দিয়ে কি হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 42x, এদিকে ছিল এদিকে ছিল হচ্ছে প্লাস 42, এদিকে কি আসলে কি হবে -42 মাইনাস 40 ইকুয়ালস টু 0। এবার যদি আমি যদি এখান থেকে 2টা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কি হচ্ছে 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 21x, সরি ইকুয়ালস টু এটা 0, মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। বা আমি এখান দিয়ে কী পাচ্ছি, আমি এবার এই 2টাকে এই দিকে নিয়ে যাই তাহলে কী হবে 0/2 মানে সেই 0ই হবে। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখন যদি এবারকে 5 নাম্বার নাম দিই, এখন আমি 5কে ওই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে হচ্ছে গিয়ে ওই a নট ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করতে পারি। দেখো 5কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a মানে সহ a নট ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমিও দেখুন এই সময় আমি যদি এখন এই 5 নাম্বারটা কীভাবে সাজাই, 5 ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস মাইনাস 21 ইন্টু এক্স প্লাস মাইনাস 20 ইকুয়ালস টু 0। যদি আমি এটাকে এভাবে সাজাই তাহলে আমি এখান থেকে এ বি আর সি এর মানগুলো তুলনা করলে কি পাবো, এক্স স্কোয়ার সহগ মানে কি এ, এখানে মানে হচ্ছে এ মানে হচ্ছে 5, সেটা দেখো নট ইকুয়ালস টু 0 মানে 0 নয়, শর্ত মিলে যাচ্ছে। বি হচ্ছে এক্সের সহগ, এখানে এক্সের সহগ কি -21, তাহলে বি মানে হচ্ছে -21, সি মানে হচ্ছে -20। তাহলে এখন আমি 5 নাম্বারকে এই আকারে প্রকাশ করতে পারি। এই আকারে প্রকাশ করতে পারা মানেই হচ্ছে সেটি একটি একত্রিত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে দাঁড়াও
তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এখানে একটু মুছে নিই, সুতরাং 5 নাম্বারটি হলো নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 5 নাম্বারটি হলো নির্ণেয় সমীকরণ। ঠিক আছে, তাহলে আমি এখন এই 5 নাম্বারকে এই আকারে প্রকাশ করতে পারি, যেখানে এ বি সি এর মানগুলো হচ্ছে এইগুলো, যেখানে এ অবশ্যই 0 নয়, নট ইকুয়ালস টু 0। তাহলে এখন এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করা মানে আমি বলতে পারি এটি একটি 5 নাম্বারটি হলো নির্ণয় সমীকরণ, কারণ এটি হচ্ছে দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। কোনো সমীকরণ দ্বিঘাত সমীকরণ কিনা একচল বিশিষ্ট সেটা জানার সব থেকে সোজা নিয়ম হচ্ছে যদিও ওই সমীকরণটা এইরকম দেখতে হয় তো। ঠিক আছে, তাহলে পরের কোয়েশ্চেনটা করি। ধর কী দিয়েছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় করতে পারে। আচ্ছা, তো আগে আমি ধরি যে পুরো কাজটি হচ্ছে এক অংশ, আগে ধরি আমি যে সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ। ঠিক আছে, এখন এবং সঙ্গে এটাও ধরি ও মহিমের থেকে মসজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তার মানে যদি মহিমের x ঘন্টা লাগে পুরো কাজটা করতে, তাহলে মসজিদের x প্লাস 3 ঘন্টা লাগবে, ও মহিমের x ঘন্টা সময় লাগে পুরো কাজটি করতে। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে আমি এখান থেকে যদি মহিমের x ঘন্টা সময় লাগে পুরো এই এক অংশ কাজটা করতে, সুতরাং তাহলে মসজিদ কত সময় নেবে পুরো কাজটা করতে, তাহলে মসজিদ পুরো কাজ করতে সময় নেবে আরও 3 ঘন্টা বেশি, মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি লাগে, তাহলে মহিম পুরো কাজ করতে সময় নেবে কত, x প্লাস 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে এখন দেখো পরের লাইনটা কী দিচ্ছে, তারা একসঙ্গে উভয় মানে কি, তারা উভয়ে একসঙ্গে মানে একসঙ্গে কাজটা করছে, একসঙ্গে কাজটা 2 ঘন্টা শেষ করতে পারে, মানে মহিম 2 ঘন্টায় যতটা কাজ করে আর মসজিদ 2 ঘন্টায় যতটা কাজ করবে দুটোকে যোগ করলে ওটা পুরো কাজের সঙ্গে সমান হচ্ছে, মানে তারা একসঙ্গে 2 ঘন্টা ধরে কাজ করে পুরো কাজটা শেষ করতে পারছে। তাহলে আমি এখন আগে বার করে নিয়ে যে মহিমের যদি x ঘন্টা সময় লাগে পুরো কাজ করতে, তাহলে মহিম 2 ঘন্টা কতটা কাজ করে, তারপর আমি বার করব মসজিদ 2 ঘন্টা কতটা কাজ করে, তাহলে ওই দুটোকে যোগ করলে ওটা পুরো কাজের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে মহিম x ঘন্টায় করে এক অংশ কাজ, ঘন্টা কাজ করে কত, এক অংশ, পুরো কাজ মানে কিন্তু হচ্ছে তো এক অংশ। তাহলে আমি এখন এখান থেকে বার করবো হচ্ছে মহিম 2 ঘন্টা কতটা করে, কারণ ওরা তো 2 ঘন্টা ধরেই তো মানে একসঙ্গে দুজনে মিলে কাজ করছে, তবেই তো পুরো কাজ শেষ করতে পারছে, মানে ও 2 ঘন্টায় যতটা করছে মসজিদ 2 ঘন্টায় যতটা করছে দুটো মিলেই তো পুরো কাজের সঙ্গে সমান হচ্ছে। তাহলে মহিম যদি 1 ঘন্টা x ঘন্টা যদি এক অংশ কাজ করে, তাহলে 1 ঘন্টা কতটা করবে 1/x অংশ, তাহলে মহিম 2 ঘন্টায় কতটা কাজ করবে 2 × 1/x মানে 2/x অংশ। ঠিক সেমভাবে মসজিদ পুরো কাজটা কতক্ষণ করে, x প্লাস 3 ঘন্টায় করে, তার মানে x প্লাস 3 ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে মসজিদ 1 ঘন্টায় কতটা করবে 1/x প্লাস 3, তাহলে 2 ঘন্টায় কতটা করবে 2/x প্লাস 3 অংশ,
তাহলে মহিম 2 ঘন্টা যতটা করছে আর মজিদ 2 ঘন্টায় যতটা অংশ কাজ করছে, দুটো মিলিয়ে তবেই ওরা পুরো কাজটা শেষ করতে পারছে। তার মানে 2/x যোগ 2/x প্লাস 3 দুটো কার সঙ্গে সমান? পুরো কাজ মানে এক অংশের সঙ্গে সমান। তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে 2/x যোগ 2/x প্লাস 3 মানে মহিমের 2 ঘন্টার কাজ যোগ মজিদের 2 ঘন্টার কাজ, দুজনে মিলে ওরা 2 ঘন্টায় পুরো অংশ মানে পুরো এক অংশ কাজ করছে ইকুয়ালস টু 1। এখানে আমি তাহলে 2টা কমন নিয়ে নিই, ভেতরে কি থাকছে 1/x যোগ 1/x প্লাস 3 ইকুয়ালস টু 1। এবারে আমি 2টাকে এইদিকে পাঠাই, এইদিকে পাঠালে এটা কী হয়ে যাবে? ইকুয়ালস টু হাফ হয়ে যাবে, 1/2 হয়ে যাবে। আর ভেতরে এটাকে আমি লসাগু করি, লসাগু করলে কী হবে? এক্স ইন্টু এক্স প্লাস 3। আচ্ছা, এদিকে আসছে এক্স প্লাস 3 প্লাস এক্স। বেশ, তাহলে এবার এটা উপরে গুণ হয়ে হচ্ছে, যোগ হয়ে হচ্ছে 2x প্লাস 3, আর তলার এটা গুণ হয়ে হচ্ছে, এটা যদি গুণ করে দিই এক্স স্কোয়ার যোগ 3x, ঠিক আছে, ইকুয়ালস টু 1/2। এবারে আমি এটাকে কোনাকুনি গুণ করি, ওপর নিচ ওপর নিচ, কোনাকুনি গুণ করলে এখান দিয়ে কী আসে? এটা যদি এর সঙ্গে গুণ করি, এখান দিয়ে আসছে 4x প্লাস 6, আর 1 ইন্টু এটা গুণ করা মানে কি? এটা সবটা যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 3x। বেশ, এবারে আমি সমীকরণটাকে পুরো উল্টে দিই, এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু 4x প্লাস 6 করতে পারি। আচ্ছা, এবার এই দিকে যা আছে সবগুলোকে আমি এইদিকে নিয়ে আসি, কেমন দাঁড়াবে জিনিসটা? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা তাহলে এখান থেকে আসছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়ালস টু 0, এইরকম আসছে। তাহলে এখন আমি সমীকরণটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি যে বা 1 ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস -1 ইন্টু এক্স, দেখো, প্লাস -6 কেন সাজাচ্ছি তোমরা সেটাও জানো, ইকুয়ালস টু 0। এইভাবে আমি এটাকে আমি এইভাবে সাজাতে পারি। দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু যেভাবে আমি সাজাতে পারি। আমি দেখো এটাকে 6 নাম্বার নাম দিই, তো এখানে লিখি যে 6কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে অবশ্যই a মানে এক্স স্কোয়ারের সহগ a শূন্য হবে না, আকারে প্রকাশ করি। আর যদি আমি তুলনা করি তাহলে সেখান থেকে আমি এ বি সির মানগুলো কী পাবো? এ মানে পাবো হচ্ছে 1, এক্স স্কোয়ার সহগ কি 1, এ মানে হচ্ছে 1 অবশ্যই শূন্য নয়, শর্ত মিলে যাচ্ছে। বি মানে কত? -1, আর সি মানে কত? -6। তাহলে আমি এই 6 নাম্বার সমীকরণ বলো বা এই সমীকরণ বলো, যেটাকেই বলো, আমি এই আকারে প্রকাশ করতে পারি। এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আমি জানি। তার মানে আমি বলতে পারি যে 6 নাম্বারটি হলো নির্ণয় সমীকরণ। সুতরাং 6 হলো নির্ণেয় ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার পরের কোশ্চেনটা করি। কি দিয়েছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটার থেকে 12 কম। আগে আমি একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক কী হয় সেটা আমি একটু জেনে নিই। আচ্ছা বেশ, যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম হচ্ছে 72, ঠিক আছে, বা ধরো একটা সংখ্যা লিখলাম হচ্ছে 25, বা ধরো সংখ্যা লিখলাম হচ্ছে 375, ঠিক আছে। এবার দেখো এটা সংখ্যা, তো এটা কটা ঘর? এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। তোমরা ছোটোবেলায় পড়েছো একদম সংখ্যার ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত এসব লেখা শুরু হয়, তো পরপর পরপর লক্ষ, নিযুত এরকম শুরু হয়। তাহলে এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। তাহলে এখানে একক ঘরের অঙ্ক কি? 2। এই সংখ্যাটার ক্ষেত্রে দশক ঘরের অঙ্ক কি? 7। তাহলে এটা হচ্ছে পুরো একটা সংখ্যা 72, কিন্তু তার মধ্যে দুটো অঙ্ক, একটা হচ্ছে একক ঘরের অঙ্ক, একটা হচ্ছে দশক ঘরের অঙ্ক, তাই দুটো অঙ্ক দুটো ঘর।
এটা দেখো একটা 3টে অঙ্কের সংখ্যা, তাই আমি এটাকে কি বলবো, এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এর যেহেতু দুটো ঘরে দুটো অঙ্ক, এর দেখো এককের ঘরের অঙ্ক 5, দশকের ঘরের অঙ্ক 7, শতকের ঘরের অঙ্ক কি 3। তাহলে এটা হচ্ছে একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এক একটা ঘরে এক একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, এখানে 7 একটা অঙ্ক, এখানে 3 একটা অঙ্ক। এটা হচ্ছে শতক ঘরের অঙ্ক, এটা দশক ঘরের অঙ্ক, এটা একক ঘরের অঙ্ক। বুঝতে পারলে? আচ্ছা, এবার একক ঘরের মান থেকে দশক ঘরের মান 10 গুণ বড়, দশক ঘরের মান থেকে শতক ঘরের মান আরও 10 গুণ বড়। তাহলে আমরা কি ধরি, আমরা ধরি যে একক ঘরের মান 1, তাই তো? তাহলে দশক ঘরের মান কি হবে, এর থেকে 10 গুণ বড় হয়, মানে 1 × 10 মানে হয় 10, ওর জন্য তো ওর নাম দশক হয়েছে। এভাবেই তো আমরা যে নামকরণগুলো করেছি। শতক মানে কি, দশকের থেকে একক ঘর থেকে দশক ঘর 10 গুণ বড়, দশক ঘর থেকে শতক ঘর 10 গুণ বড়। এরপর যদি হাজার থাকতো, 4 অঙ্কের সংখ্যা, তাহলে শতক থেকে হাজারের ঘর আরও 10 গুণ বড় হয়ে যেত হাজার থাকলে। তার মানে যদি একক ঘর 1 হয়, দশক কি হবে 10, শতক কি হবে দশকের থেকে 10 গুণ বড়, 10 × 10 মানে হচ্ছে 100। এভাবেই এর নাম শতক এসছে। হাজার কি হবে, আমি সেগুলো একবার করে বলে দিচ্ছি, হাতে তোমরা একবার করে এই অঙ্কটার সঙ্গে তোমরা এটাকে একটু রিলেট করতে পারো, বুঝতে পারো। হাজার কি হবে, শতকের থেকে আরও 10 গুণ বড়, মানে 100 × 10 মানে হচ্ছে এটা হচ্ছে হাজার। তাহলে এইভাবে আমরা পাচ্ছি। তাহলে এই যে 375 সংখ্যাটা, এটা কি করে গঠন হয়েছে সেটা আমি এখানে আবার দেখিয়ে দিই। পাঁচ এককের ঘরে আছে, আমি বলেছি একক ঘরের মান কত হয়, 1 হয়। তার মানে একক ঘরের অঙ্কের সঙ্গে সেই ঘরের মানটা গুণ হয়ে যাবে, 5 × 1 হলো। আচ্ছা, 7 দশকের ঘরে আছে, দশক ঘরের মান কত 10। তাহলে যে ঘরে যে অঙ্কটা আছে সেই অঙ্কের সঙ্গে সেই ঘরের মানটা গুণ হয়ে যাবে, তার মানে 7 × 10 হবে। 3 শতক ঘরে আছে, তাহলে শতক ঘরের মান কত 100, তাহলে এখানে 3 × 100 হবে। এবার এই পুরোটাকে যোগ করে দেখো, 300 + 70 + 5, তবে কি দেখো যোগ করে 375 হয়েছে। তাহলে এই 300 এগুলোকে সবগুলোকে যোগ করে 375 হয়েছে। তাহলে আমি এই 375 সংখ্যাটা কিন্তু এমনি এমনি পাইনি, এদের যে প্রত্যেকটা ঘরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সঙ্গেই সেই ঘরের মানগুলোকে গুণ করে এই সংখ্যাটা আমি পেয়েছি। এই জিনিস, তাহলে যদি কোনো বলে যে কোনো সংখ্যা কিভাবে গঠিত হয়েছে, সেটা এইভাবে গঠিত হয়েছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই আমরা এই অঙ্কটার ক্ষেত্রে করব, এই জন্য আমি তোমাদেরকে এভাবে ভাঙিয়ে করাটা শিখিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমি এবার কি ধরবো, এখানে দেখো অঙ্কটা শুরুতেই কি বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে 2 অঙ্ক মানে কি, দুটো ঘর আছে, এককের ঘর আর দশকের ঘর আছে, আর তো কোনো ঘর নেই, দুটো ঘরে দুটো অঙ্ক, তাহলে এটা হচ্ছে একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা, কি বলেছি, একক স্থানীয় অঙ্ক মানে এককের ঘরের যে অঙ্কটা হচ্ছে সেটা দশক স্থানীয় অঙ্ক, মানে দশকের অঙ্কের থেকে 6 বেশি। তার মানে যদি দশকের স্থানীয় অঙ্ক x হয়, বা যদি দশক ঘরের অঙ্ক x হয়, তাহলে একক ঘরের অঙ্ক কী হবে, x + 6 হবে। বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা করি। তাহলে ধরি এখানে দশক স্থানীয় অঙ্ক হলো x, ঠিক আছে? তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে, একক স্থানীয় অঙ্কটা হবে হচ্ছে x + 6, দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি। তাহলে এখন সংখ্যাটা কী হবে, সংখ্যাটা তো আমি তো এভাবে বসাতে পারি না, x + 6 এভাবে তো বসাতে পারি না। আমি এখানে দেখো সংখ্যাটা গঠন করলাম কি করে, এভাবে। আমি ঠিক এইভাবেই এখানে সংখ্যাটা গঠন করব। তাহলে সংখ্যাটা হলো তাহলে এককের ঘরের সংখ্যা কি, মানে অঙ্ক কি x + 6, আর দশকের ঘরের অঙ্ক কি x, তার মানে এককের ঘরের অঙ্কের সঙ্গে এককের ঘরের মানটা গুণ হবে, তার মানে x + 6 × 1, একক ঘরের মান কি 1 তো। আচ্ছা, যোগ এবার দশক ঘরের অঙ্ক কি x, x এর সঙ্গে দশক ঘরের মান গুণ হবে, দশক ঘরের মান কি 10 × 10। এবার এটা বানাই, সংখ্যাটা হচ্ছে 10x, এটা হচ্ছে x + 6, আলটিমেটলি তাহলে সংখ্যাটা কি হচ্ছে 11x + 6, এইটা হচ্ছে সংখ্যাটা 11x + 6। বুঝতে পারলে কি করে তৈরি করলাম এটা?
এবার দেখো শর্তটা কি দিয়েছে, যে অঙ্কদ্বয়ের মানে কি অঙ্ক দুটির গুণফল সংখ্যাটার থেকে 12 কম। তার মানে প্রশ্ন মতে অঙ্ক দুটির গুণফল মানে কি, একক ঘরের অঙ্ক হচ্ছে x+6 আর একক ঘরের অঙ্ক হচ্ছে x+6 আর দশক ঘরের অঙ্ক কি x, তাহলে x আর x+6 গুণফল, অঙ্ক দুটির গুণফল, এটা কার সঙ্গে সমান, সংখ্যাটার থেকে 12 কম। সংখ্যাটা কত, 11x+6, তার থেকে আরও 12 কম মানে -12। ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝতে পারলে। আর এটা হচ্ছে এই প্রশ্নমালার সংখ্যাটা হচ্ছে এইটা, মানে এই প্রশ্নের সংখ্যাটা হচ্ছে যে এইটা বানিয়ে রেখেছি। তাহলে এখন এটা গুণ করি, এটা কি হচ্ছে x² + 6x, আর এইদিকে কি আসছে 11x + 6 -12। ঠিক আছে, বা আমি সবগুলোকে এই দিকে নিয়ে আসি, x² + 6x - 11x, আচ্ছা +6টা হয়ে যাবে -6, -12 হয়ে যাবে হচ্ছে +12 = 0। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে সমীকরণটা কি পাচ্ছি, x², এটা হয়ে যাচ্ছে -5x, ঠিক আছে, এটা হচ্ছে +6 = 0। পরের পেজে করি, তাহলে আমি এখান থেকে সমীকরণটা কি পেলাম, আগের পেজে x² - 5x + 6 = 0, তাই পেয়েছিলাম। একবার দেখে নিই, x² এই যে x² - 5x + 6 = 0, তাই পেয়েছিলাম। আচ্ছা, এবার আমি সমীকরণটা কীভাবে সাজাতে পারি, 1 × x² প্লাস -5 × x প্লাস 6 = 0, এটাকে আমি কিন্তু এখন 7 নাম্বার নাম দিই। তাহলে আমি এখন এই 7কে ওই ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং অবশ্যই a মানে x² সহগ not = 0 আকারে প্রকাশ করতে পারি, যেখানে যেখানে তুলনা করলে a b c মানগুলো কি পাবো, প্রকাশ করতে পারি। তাহলে তুলনা করলে এর মান কি পাবো, এর মান দেখো x² সহগ কি, x² সহগ এর ক্ষেত্রে হচ্ছে a আর এর ক্ষেত্রে কি 1, তাহলে তুলনা করলে a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে দেখো -5 আর c মানে দেখো 6, পেয়ে গেলাম। a b c বাস্তব সংখ্যা অবশ্যই a মানে 1 not = 0 মানে 0 নয়, শর্ত মিলে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি সুতরাং 7 নাম্বারটি হলো যখন আমি ax² + bx + c আকারে প্রকাশ করতে পারছি যেখানে a 0 নয়, তাহলে ওটি একটি একচেটিয়া দ্বিঘাত সমীকরণ। তাহলে 7 নাম্বার হলো নির্ণেয় সমীকরণ, নির্ণেয় একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, পরে কোশ্চেনটা করি। দেখো এখানে কি দিয়েছে, 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে ও ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। বেশ, তাহলে মানে ধরো এটা একটা এটা বেঁকে গেল, ধরো এটি একটি আয়তক্ষেত্র আছে। ঠিক আছে, এটা হচ্ছে এই আয়তক্ষেত্রকার খেলার মাঠটা, আমরা ধরো ওটার নাম দিই হচ্ছে ABCD নাম দিই ABCD। ঠিক আছে, এবারে ABCD খেলার মাঠটা আছে, এবারে ABCD খেলার মাঠে দৈর্ঘ্য কত 45 মিটার, তার মানে এটা হচ্ছে 45 মিটার, আর প্রস্থ কত 40 মিটার, প্রশস্ত মানে প্রস্থ, তাহলে এটা হচ্ছে 40 মিটার। তার মানে এবি বা সিডি হচ্ছে দৈর্ঘ্য 45 মিটার আর এডি মানে বিসি হচ্ছে 40 মিটার। এবার বলছে বাইরের সমান চওড়া একটি রাস্তা আছে, ধরি এটা হচ্ছে বাইরের দিকে সমান চওড়া একটা রাস্তা, রাস্তাটা চওড়া কত করে এক্স মিটার করে, মানে এটা হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, এইটা হচ্ছে এক্স মিটার, এইটা হচ্ছে এক্স মিটার, এইটা হচ্ছে এক্স, মানে সব দিক দিয়ে সমান চওড়া, এটাও হচ্ছে এক্স, এটাও হচ্ছে এক্স, এগুলো সব হচ্ছে এক্স মিটার করে চওড়া।
এবার বলছি শুধু এই রাস্তাটুকুর ক্ষেত্রফল, দেখো আমি এখানে মার্ক করে দিচ্ছি, ক্রস ইয়ে করে দাগ দাগ দিয়ে, শুধু এই রাস্তাটুকুর ক্ষেত্রফল কত, 450 বর্গমিটার। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ রাস্তাটা নিয়েও তো একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে বাইরের দিকে। এটা হচ্ছে ভেতরের আয়তক্ষেত্র ABCD, এটা হচ্ছে ভেতরের আয়তক্ষেত্র ABCD, আর এটা হচ্ছে বাইরের ধরে নাম দিয়ে হচ্ছে EFGH। তাহলে EFGHটা হচ্ছে একটা রাস্তা নিয়ে বাইরের আয়তক্ষেত্র, আর ABCD হচ্ছে ওই খেলার মাঠের আয়তক্ষেত্র। তাহলে এখন আমি যদি EFGH এর ক্ষেত্রফল থেকে এই ভেতরের এই ABCDর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি খালি এই রাস্তার ক্ষেত্রফলটা পাবো, সেটাই হচ্ছে 450 বর্গমিটার। তাহলে আমি বার করি যে ধরি রাস্তাটি x মিটার চওড়া, ধরি রাস্তাটি x মিটার চওড়া, সব দিক দিয়ে সমান চওড়া, x মিটার চওড়া। ঠিক আছে, বেশ। এখন এবং রাস্তাটির ক্ষেত্রফল কত, 450 বলেই দেওয়া আছে। এখন আমি আগে ABCDর ক্ষেত্রফল বার করে নিই, মানে ভেতরে ওই আয়তকার খেলা মাঠের ক্ষেত্রফলটা। তাহলে এখন ABCDর ক্ষেত্রফল, আচ্ছা সামনে একটা না, এখানে সামনে একটা চতুর্ভুজ সাইন দিয়ে দেবে, তাহলে বোঝা যাবে না যে ABCDটা কী। আয়তক্ষেত্র তো এক ধরনের চতুর্ভুজ, তাহলে এখানে হচ্ছে যে চতুর্ভুজ ABCD মানে আয়তক্ষেত্র ABCDর ক্ষেত্রফলের ফর্মুলা কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার এই ক্ষেত্রে ABCDর দৈর্ঘ্য কি, ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 45 আর প্রস্থতে 40, তার মানে 45 × 40 বর্গমিটার। 45 × 40 করলে কত হবে, এটা করে দেখি। 0 চাপাচ্ছে 20, 0 হাতে 2, 1800 বর্গমিটার। ঠিক আছে, এটা গেল হচ্ছে ভেতরটুকুর ক্ষেত্রফল ABCD এইটুকু। ঠিক আছে, ABCD এইটুকুর ক্ষেত্রফল, এইটুকুর। এবার আমি বার করবো যে রাস্তা নিয়ে বাইরেটার পুরোটার ক্ষেত্রফল, মানে এই EFGH, এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই EFGH আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে আবার ABCD ক্ষেত্রফলটাও তো পড়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমি EFGH এর ক্ষেত্রফলটা থেকে এই শুধু এই ভেতরে এই ABCD ক্ষেত্রফলটাকে বিয়োগ করি, তাহলে আমার এই বাইরের চারপাশের রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে, সেটাই হচ্ছে 450 বর্গমিটার। তাহলে এখন আয়তক্ষেত্র EFGH এর ক্ষেত্রফল কত, আচ্ছা EFGH এর ক্ষেত্রফলটা বার করার আগে আমাকে EFGH এর দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে। দেখো EFGH এর দৈর্ঘ্য কি, EF, তাই তো, দৈর্ঘ্য হচ্ছে EF। এবার দেখো এইখান থেকে এইটুকু তো ABর সঙ্গে সমান, EF এর এইটুকু আর AB হচ্ছে এইটুকু হচ্ছে সমান, তাহলে এরা 45 হলে এইটুকু হচ্ছে 45, কিন্তু এই দিকে আরও x বাড়ছে আর এই দিকে আরও x বাড়ছে, কারণ এদিক দিয়ে রাস্তাটা গেছে, এদিক দিয়ে রাস্তা গেছে, রাস্তা x মিটার করে চওড়া, তাহলে 45-এর এদিকেও x বাড়ছে, 45-এর এইদিকেও x বাড়ছে। তার মানে টোটাল দৈর্ঘ্য কি, এইটুকু হচ্ছে 45, এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে 45 মিটার, ABর সঙ্গে সমান, কিন্তু এই দিকে আরও x বাড়ছে, তার মানে যোগ x, এই দিকে আরও x বাড়ছে, এটা আরও যোগ x, তাই তো। তাহলে EF এর টোটাল দৈর্ঘ্যটা কি, 45, দুদিক দিয়ে x যোগ হচ্ছে, তার মানে 45 যোগ 2x মিটার EF এর দৈর্ঘ্য। তাহলে EFGH এর দৈর্ঘ্য কি, 45 যোগ 2 দিক দিয়ে x বাড়ছে, x যোগ x মিটার, মানে হচ্ছে 45 যোগ 2x মিটার। ঠিক আছে, আর EFGH এর প্রস্থ কি, মানে হচ্ছে EH। আচ্ছা EFGH এর প্রস্থ হচ্ছে, দেখো এইখান থেকে এইটুকু, দেখো এডির সঙ্গে সমান, মানে এইখান থেকে এইটুকু, মানে এইটুকু হচ্ছে এডির সঙ্গে সমান, তাই এটা 40, তাই এইটুকু হচ্ছে 40, কিন্তু এই দিক দিয়ে আরও x বাড়ছে, ঠিক দৈর্ঘ্যের মতন এই দিক দিয়ে আরও x বাড়ছে, কারণ রাস্তাটা তো গেছে না, তার মানে দুবার x যোগ হবে। তাহলে প্রস্থ কী হবে, 40 যোগ x মিটার, দুই দিক দিয়ে x করে রাস্তাটা বাড়ছে, মানে যেহেতু রাস্তাটা x মিটার করে চওড়া, তাহলে টোটাল কী হবে, 40 যোগ 2x মিটার। তাহলে এখন আমরা EFGH এর ক্ষেত্রফলটা বার করতে পারবো। তো দৈর্ঘ্য প্রস্থ বার না করে আমি ক্ষেত্রফলটা বার করতে পারছিলাম না, তাহলে এখন এই ক্ষেত্রফলটা কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 45 যোগ 2x ইন্টু
40 যোগ 2x বর্গমিটার। তাহলে এখন প্রশ্ন মতে আমি যদি পুরো ইএফজিএইচের ক্ষেত্রফল থেকে শুধু এই ভেতরটুকু ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমার রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে, যেটা হচ্ছে 450। তার মানে প্রশ্ন মতে ইএফজিএইচের ক্ষেত্রফল মানে কি, এইটা 45 যোগ 2x ইন্টু 40 যোগ 2x, এই ক্ষেত্রফল থেকে যদি আমি ভেতরে এবিসিডির ক্ষেত্রফলটা কি 1800 বাদ দিয়ে দিই, তাহলে আমার বাইরের রাস্তার ক্ষেত্রফল বলতে হবে, মানে এইটা থেকে 1800 বাদ দিলে আমার কী থাকবে, রাস্তার ক্ষেত্রফল যেটা হচ্ছে দেওয়া আছে 450 ইকুয়ালস হচ্ছে 450। বেশ, এটা পরের পেজে সলভ করি। তাহলে আমার কি ছিল ভেতরে এটা দেওয়া সমীকরণটা, 45 যোগ 2x ইন্টু 40 যোগ 2x, ঠিক আছে, তাই ছিল -1800 ইকুয়ালস টু ছিল হচ্ছে 450, তাই দেওয়া ছিল। সেই আমি এগুলোকে গুণ করি, 45 ইন্টু 40 করে কী হয় 1800, যোগ 40 ইন্টু 2x হচ্ছে 80x, 45 ইন্টু 2x 90x, প্লাস 2x ইন্টু 2x মানে হচ্ছে 4x স্কোয়ার, -1800, 450কে আমি এদিকে নিয়ে আসি, -450 হয়ে যাবে ইকুয়ালস টু 0। এবার এটা তো কেটে গেল, এখান দিয়ে কী পড়ে রইল, 4x স্কোয়ার পড়ে রইল, এই দুটো যোগ করলে হচ্ছে 170x -450 ইকুয়ালস টু 0। আচ্ছা, বা এবার এখান থেকে আমি দুইটা কমন নিই, 2 কমন নিলে কী হচ্ছে 2x স্কোয়ার প্লাস 85x -225 ইকুয়ালস টু 0। এবার আমি দুইটাকে এই দিকে পাঠাই, তাহলে কি হয়ে যাবে, এটা 2x স্কোয়ার এদিকে পাঠালে 0-র সঙ্গে ভাগ হয়ে যাবে, 0-র সঙ্গে 2 ভাগ হলে অ্যান্সার কী হয়, সেই 0ই হয় ইকুয়ালস টু 0। এবার আমি এই সমীকরণটাকে ভাঙাতে পারি, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 85 ইন্টু এক্স করে আমি সাজিয়ে লিখতে পারি, প্লাস -225 ইকুয়ালস টু 0। এটাকে আমি দেবো যদি 8 নাম্বার নাম দিই, ঠিক আছে, তাহলে আমি এখন এই 8 নাম্বারকে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, যেটা অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে a নট ইকুয়ালস টু 0 হয়, আকারে প্রকাশ করতে পারি। এবং প্রকাশ করার পর যদি আমি 8 নাম্বারের সঙ্গে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 সমীকরণটা তুলনা করি, তাহলে a b c এর মানগুলো পেয়ে যাবো। তুলনা করলে এর মান কি, এখানে 2, আচ্ছা, b এর মান কি 85, আর সি এর মান কি 225। দেখো এ মানে হচ্ছে 2, 2টা অবশ্যই 0-র সঙ্গে সমান নয়, নট ইকুয়ালস টু 0, এটা শর্তটা মিলে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি 8 নাম্বারটি হলো নির্ণয় সমীকরণ, মানে ওই একবিষ্ট দ্বিঘাত সমীকরণ। সুতরাং আমি এখানে তাহলে বলতে পারি যে 8 হলো নির্ণয় সমীকরণ। তাহলে আমাদের 6 নাম্বার দাগের অঙ্কগুলো এখানেই শেষ হলো। তাহলে আমি এই ভিডিওতে এই পর্যন্তই পড়ালাম, এর পরের ভিডিওতে আমি এর পর থেকে শুরু করব। ততক্ষণ তোমরা এগুলো একবার ভালো করে প্র্যাকটিস করে নিও। তাহলে তোমাদের সঙ্গে দেখাবে আমার এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।